প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দাউদকান্দি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আমি তোমাদের আজ নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপর একটি ক্লাস নেব। আজ আমি তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য, ইংরেজিতে যাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি। আমরা আজকে অর্থের সমমূল্যের ভবিষ্যৎ মূল্য নির্ণয় নিয়ে একটু আলোচনা করব। আমরা কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সেই বিষয়ে একটু আলোচনা করব। তাহলে সর্বপ্রথম জেনে নেই অর্থের সময় মূল্য কি, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, এই ধারণাকে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পর 100 টাকা সমান মূল্য বহন করবে না। 100 টাকা আজকের 100 টাকার মূল্য বেশি, সেটা এই ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিব। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আরো একটা বিষয় আসবে, সুদের হার। সুদের হার, তাহলে সুদের হার বলতে আমরা কি বুঝি? সুদের হার আর অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন হয়ে থাকে। অর্থের সুদের হার হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার বা ঋণ নিলে তার উপর যে হারে খরচ বা চার্জ পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে সুদের হার। অথবা আমরা এখন ধার বা ঋণ করলে, বিনিয়োগ করলে আমরা যে হারে মুনাফা পাবো, আমরা যদি টাকা বিনিয়োগ করি সেটা হতে যে হারে মুনাফা অর্জিত হবে, সেই মুনাফার হারটাকে বলবো কি আমরা? সুদের হার। তাহলে সুদের হার সম্পর্কে জানলাম। এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আরেকটা বিষয় আসবে, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি সেটা আমরা একটু জেনে নিই। সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ সুদ আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে প্রাপ্ত সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। সুদ আসলের উপর কি? সুদ আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে ওই প্রাপ্ত সুদকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি সুদ। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্য, সুদের হার, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই তিনটা বিষয় আমাদের অবশ্যই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে জানতে হবে। এখন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটা সূত্র আমরা ব্যবহার করে থাকি। আর তখনই আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো যখন আমরা বর্তমান মূল্য জানা থাকবে। আমাদের যখন বর্তমান মূল্য জানা থাকবে তখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। ভবিষ্যৎ মূল্য কি সেটা তো আমাদের জানতে হবে। ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমানে বিনিয়োগকৃত অর্থের সাথে সুদ যুক্ত হয়ে একটি নির্দিষ্ট সময় পর যে মূল্য পাওয়া যায় তাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলে থাকি। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটা সূত্র ব্যবহার করে থাকি আমরা। একটা হচ্ছে, দেখো, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আরেকটা হচ্ছে এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এখন কখন কোন সূত্রটা ব্যবহার করব সেটা আমরা এখন জানবো। দেখো, বছরে একবার চক্রবৃদ্ধি হলে, যে আমরা একটু আগে বললাম চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি মানে কি? অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ ধরবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বছরে একবার চক্রবৃদ্ধি হলে, একবার চক্রবৃদ্ধি হলে, অথবা এই কথাটা এভাবে লেখা থাকতে পারে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বছরে
একবার চক্রবৃদ্ধি হলে অথবা বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝলাম? বছরে একবারই কি করতে হবে? সুদ ধার্য হবে। এটাতে বছরে একবারই সুদ ধার্য করবো আমরা, সুদ ধরবো, সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এফবি মিন ভবিষ্যৎ মূল্য, যাকে আমরা ইংরেজিতে বলি ফিউচার ভ্যালু। পিবি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ সময়, কত সময়ের জন্য আমরা, বা কত বছরের জন্য, সময় বা বছর। তাহলে আমরা জানতে পারলাম এফ বি দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, আই দ্বারা কি বোঝায় এবং এন দ্বারা কি বোঝায়। তাহলে এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা কি করব, বিষয়টা ক্লিয়ার করব। দেখো, উদাহরণটা দেখো একটু। বার্ষিক 10% হার সুদে বর্তমানে, আমরা লিখব বার্ষিক 10% হার সুদে বর্তমান 5,000 টাকা, বর্তমান 5,000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? এখানে বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক 10% হার সুদে বর্তমান 5,000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে আমরা বললাম, জানলাম কি এর আগে, বর্তমান মূল্য জানা থাকলে এবং সুদের হার জানা থাকলে ভবিষ্যৎ মূল্য আমরা সহজেই নির্ণয় করতে পারি। তাহলে 1 নং সূত্রটা ইউজ করবো আমরা এখন, যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? বার্ষিক। তাহলে আমরা জানি এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি কত দেওয়া আছে? বর্তমান মূল্য দেওয়া আছে 5,000 টাকা। বর্তমান মূল্য কত দেওয়া আছে? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা। আই দেওয়া আছে কত? রেট অফ ইন্টারেস্ট 10%। 10% কে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 100 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে কত আসবে? 0.10। তারপরে এখানে দেওয়া আছে 5 বছর, নাম্বার অফ পিরিয়ড, এন দেওয়া আছে 5 বছর। বের করতে হবে কি? ভবিষ্যৎ মূল্য এফবি, এফবি সমান 1। তাহলে আমরা সূত্র মোতাবেক মানগুলো বসিয়ে দিই। দেখো, পিবি 5,000, 1 প্লাস 0.10, উপরে হবে কি? নাম্বার অফ পিরিয়ড আছে কত বছর? 5 বছর। 5, 5,000 গুণন, দেখো 1.10 উপরে যদি পাওয়ার 5 করি, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাওয়ার 5 করে দিই। দেখো 1.10 পাওয়ার 5, তাহলে কত আসলো? 1.6105। 5,000 গুণন 1.6105, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 5,000 কে যদি গুণ করি তাহলে আসতেছে 8,052.55। 8,052.55 টাকা। অর্থাৎ আমরা আমাদের বর্তমানের 5,000 টাকা 5 বছর পরে 10% সুদের কারণে কত হবে? 8,052.55 টাকার সমান হবে। দেখো তোমরা একটু,
দেখো আমরা 2 নং সূত্রে ইউজ করব এখন। আমরা যে উদাহরণটা দেখলাম বছরে একবার চক্রবৃদ্ধি হলে, বছরে একবার চক্রবৃদ্ধি হলে, এখন আমরা দেখব বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় অথবা মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা সূত্রটা কোনটা হবে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে অথবা মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা 2 নং সূত্রটা ইউজ করব। FD সমান PB into 1 plus I by M to the power n into m। এই ক্ষেত্রে অতিরিক্ত আসছে শুধু mটাকে কি আমরা সুদের হারকে m দিয়ে ভাগ করব, চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে ভাগ করব এবং সময়কে নাম্বার অফ পিরিয়ডকে চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আসছে PB into 1 plus I by m to the power n into m। এখানে m দ্বারা আমরা বুঝবো চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে কতবার চক্রবৃদ্ধি হবে সেটা আমরা m দ্বারা প্রকাশ করব। দেখো তাহলে এখানে আমরা লিখে দিই কোনটা দ্বারা আমরা কি বুঝি। একটু আগে লিখেছিলাম, দেখো PB সমান বর্তমান মূল্য FD ভবিষ্যৎ মূল্য I রেট অফ ইন্টারেস্ট সুদের হার n হচ্ছে নাম্বার অফ পিরিয়ড সময়, কত সময়ের জন্য বা কত বছরের জন্য, সময় বা বছর লিখতে পারি আমরা। n এখানে অতিরিক্ত আসছে m হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, কতবার চক্রবৃদ্ধি হবে মাসে, বছরে কতবার চক্রবৃদ্ধি হবে সেটা হচ্ছে m দ্বারা প্রকাশ করব, চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আমরা একটা সূত্রটা দেখো, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা একটু পরিষ্কার করব, ক্লিয়ার করব। দেখো দেখো একটা উদাহরণ দিব আমরা। উদাহরণটা দিব শতকরা 13.5% হারে, শতকরা 13.5% হারে, শতকরা 13.5% হারে। আমরা এখানে দিব কি মাসিক চক্রবৃদ্ধি, যেটা বা বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে মাসিক চক্রবৃদ্ধিতে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকার 10 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? 10 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকার 10 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? এটা আমরা এইভাবেও লিখতে পারতাম যে শতকরা 13.5% হার সুদে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা এখন ব্যাংকে জমা রাখলে 10 বছর পর ব্যাংক থেকে আমি কত টাকা
পাবো। উদাহরণ বিভিন্ন লেখা যাবে। দেখো তোমরা উদাহরণটা দেখো, আমরা সমাধানে যাব। আমরা জানি FD সমান PV ইন্টু 1 প্লাস I বাই M, পাওয়ার হবে কি n ইন্টু m। আমরা এখানে সময়কে চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে ভাগ করে দিব। এখানে যেহেতু মাসিক চক্রবৃদ্ধি বলা আছে, তাহলে বছরে মাসিক চক্রবৃদ্ধি বলা থাকলে বছরে কয় মাস, 12 মাস, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যাটা 12 বার হবে। যদি মাসিক বলে না বলে বলতো ত্রৈমাসিক, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করে দিতাম। যদি 2 মাস অন্তর অন্তর বলতো তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে 6 বার হতো। আর যদি 4 মাস অন্তর অন্তর বলতো তাহলে কি হতো, আমরা 4 দিয়ে 12কে ভাগ করব, 12কে ভাগ করলে 3 বার হইতো, তাহলে বছরে 3 বার হইতো। যদি ষান্মাসিক বলা থাকে বা 6 মাস অন্তর অন্তর বলে 6 দিয়ে ভাগ করব, অর্ধবার্ষিক বললে 6 দিয়ে ভাগ করব। এখানে অর্থাৎ আমাকে যেভাবে বলবে সেটার উপর ডিপেন্ড করবে এমটা কত। দেখো এখানে বর্তমান মূল্য পিভি দেওয়া আছে 50,000 টাকা, 50,000। আই দেওয়া আছে 13.5%। এটাকে যদি দশমিকে নিয়ে যাই তাহলে কি হবে, বা দেখো 13.5 কে আমরা কি করব, 13.5 কে আমরা ভাগ করব 100 দিয়ে, তাহলে 0.135 নাম্বার অফ পিরিয়ড 10 বছরের জন্য 10 বছর। তারপরে দেওয়া আছে কি এম, মাসিক চক্রবৃদ্ধি। তাহলে বুঝতে হবে মাসিক চক্রবৃদ্ধিতে আমরা কি বুঝলাম, বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যাটা কত, 12। এম সমান 12 বার। নির্ণয় করতে হবে কি আমাকে এফডি, ভবিষ্যৎ মূল্য কত, এফডি সমান কত। দেখো এখানে 50,000 আমরা মান বসিয়ে দিই, 1 প্লাস আই হচ্ছে 0.135 ভাগ হবে 12 পাওয়ার 10 গুণন 12। তাহলে দেখো এখানে 50,000 আমরা যদি একবারে করে ফেলি, দেখো 12 রসাগু করলে 12 হবে, 12.135 কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 12.135 বা 12। তাহলে এটা আসবে 1.01125, 1.01125 পাওয়ার হবে কত এটার উপরে, 10 12 120। তাহলে সরি এখানে 50,000, হ্যাঁ 50,000 গুণন, আমরা এটাকে পাওয়ার করে দিই 1.01125 পাওয়ার হবে কত, 120, 120। তাহলে কত আসলো, 3.8284, 3.8284। আমরা 4 ঘর পর্যন্ত যদি নেই, তাহলে পঞ্চম ঘরটা যদি আমার 5 অথবা 5-এর অধিক হয় তাহলে চতুর্থ ঘরে আমি যোগ করে দিতে পারি। তাহলে এটা 4 আছে, 5 করে দিলাম আমরা। তোমরা যখন ক্যালকুলেটরে করবা দেখবা যে যদি 4 ঘর পর্যন্ত 3 ঘর পর্যন্ত নেই, চতুর্থ ঘর যদি 5 অথবা 5-এর অধিক হয় তাহলে তৃতীয় ঘরে আমরা 1 যোগ করে দিতে পারি। আর যদি 4 ঘর নেই, পঞ্চম ঘরেরটা দেখবো 5 অথবা 5-এর অধিক হলে চতুর্থ ঘরে আমরা 1 যোগ করে দিব দশমিকের পর। দেখো এখন গুণ করলে কত আসবে, 50,000 গুণন 3.8285, 8285। তাহলে এখানে আসছে 1,91,425, 1,91,425 টাকা। অর্থাৎ বর্তমানে যদি আমরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা 10 বছরের জন্য যদি আমি জমা রাখি, তাহলে 10 বছর পর আমি কত টাকা পাবো, 1,91,425 টাকা। তাহলে এটা পরিবর্তনের মূল কারণ হচ্ছে কি, সুদের হার। কিসের কারণে পরিবর্তন হয়েছে, সুদের হারের কারণে পরিবর্তন হয়েছে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দুইটা বিষয় ক্লিয়ার করব, দুইটা সূত্রই আমরা ইউজ করে থাকবো। একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। দেখো একটু,
এক্ষেত্রে আরেকটা উদাহরণ দিব। জনাব মুসলিউদ্দিন তার পেনশনের 10 লক্ষ টাকা জনাব মুসলিউদ্দিন তার পেনশনের 10 লক্ষ টাকা পূবালী ব্যাংকে কি বলছে এখানে, জনাব মুসলিউদ্দিন তার পেনশনের 10 লক্ষ টাকা পূবালী ব্যাংকে কত পার্সেন্ট হারে, আমি সেটা লিখি নেই, আমরা 12.5% হারে দিব। 12.5% বা 50% হারে ছয় বছরের জন্য কত পার্সেন্ট হার সুদে, হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে তার বন্ধু রাজুর পরামর্শে জনাব মুসলিউদ্দিন তার পেনশনের 10 লক্ষ টাকা পূবালী ব্যাংকে 12.50% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে তার বন্ধু রাজুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে একই সময়ের জন্য রূপালী ব্যাংকে জমা রাখে। বলছে কি, জনাব মুসলিউদ্দিন তার পেনশনের 10 লক্ষ টাকা পূবালী ব্যাংকে 12.50% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে তার বন্ধু রাজুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে একই সময়ের জন্য রূপালী ব্যাংকে জমা রাখেন। এখন প্রশ্ন হলো, কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক বলে মনে করো? যুক্তি দাও। প্রশ্নটা একটু দেখো তোমরা, আমি সমাধানে যাব। দেখেছো তো? তাহলে আমরা সমাধানে চলে যাই। প্রথমত কি বলছে, বার্ষিক 12.5% হার সুদে, 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে বন্ধু জসিমের পরামর্শে কি করতো, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে। তাহলে প্রথমত আমরা পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। 10 লক্ষ টাকা 12.5% হার সুদে পূবালী ব্যাংকে জমা রাখলে আমি 6 বছর পর কত টাকা পাবো সেটা আগে নির্ণয় করে দেখি। তাহলে পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, পূবালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য
নির্ণয়। এখানে কি বলা আছে? এখানে বলা আছে বর্তমানে পেনশনের কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। তাহলে পিবি সমান 10 লক্ষ টাকা। সুদের হার কত বলা আছে? 12.50%। তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দশমিকে নিয়ে যাই, 12.50 ভাগ 100 কত হবে? 125 দশমিক 125। তাহলে যদি দশমিক 125 নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ পিরিয়ড দেওয়া আছে 6 বছর, নির্ণয় করতে হবে আমাকে এখানে এফডি কত। এফডি সমান কত? তাহলে আমরা জানি কি সূত্রটা? আমরা কি জানি? আমরা জানি এফডি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এফডি তে আছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ 1 প্লাস আই কত দেওয়া আছে? 0.125 পাওয়ার হচ্ছে 6 বছর। দেখো 10 লক্ষ আমরা যদি 1.125 কে পাওয়ার 6 করি তাহলে কত আসবে দেখি? 1.125 পাওয়ার 6 2.0273। 10 লক্ষ গুণন 2.0273। তাহলে আমরা এখন 10 লক্ষকে গুণ করে দিব। 10 লক্ষ গুণন 2.0273 দিয়ে কত আসছে? 20,27,300। 20,27,300 টাকা। অর্থাৎ আমি 12.5% হার সুদে যদি 6 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধিতে 10 লক্ষ টাকা পূবালী ব্যাংকে জমা রাখা হয়, তাহলে মুস্তাফিজ সাহেব কত টাকা পাবেন? 20,27,300 টাকা পাবেন। আমরা এখানে প্রশ্ন রেখেছিলাম কি, কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক বলে মনে করো, তুমি যুক্তি দাও। অর্থাৎ মুস্তাফিজ সাহেবের কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভ হবে সেটা আমরা নির্ণয় করবো। তাহলে পূবালী ব্যাংকে জমা রাখলে পাবে কত টাকা? 10 লক্ষ টাকা যদি 6 বছরের জন্য 12.5% হার বার্ষিক চক্রবৃদ্ধিতে জমা রাখে তাহলে পাবে কত? 20,27,300 টাকা। তাহলে এতটুকু দেখো, আমরা পরবর্তীতে রূপালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করে দেব। কত টাকা পেলাম? 20,27,300। আমরা একটু নোট করে রাখি, 20,27,300। দেখো এখন আমরা নির্ণয় করব রূপালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। রূপালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এখানে বলা আছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। আমরা ব্র্যাকেটে লিখতে পারতাম আগেরটাতেও রূপালী ব্যাংকের ক্ষেত্রে যে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে কত পার্সেন্ট বলা আছে? 12 কত পার্সেন্ট বলছিলাম? 12%। 12% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। দেখো এখানে আমরা সরাসরি সূত্র লিখতে পারি, সাইড নোট দিয়ে দেব কি কি আছে। আমরা জানি এফডি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম।
তাহলে এখানে পিবি দেওয়া আছে কত 10 লক্ষ টাকা, আই দেওয়া আছে 12%, 12% যদি আমরা দশমিক নিয়ে যাই তাহলে কত হবে 100 দিয়ে ভাগ করলে 0.12। নাম্বার অফ পিরিয়ড একই সময়ের জন্য বলা আছে তাহলে 6 বছর। এখানে অর্ধবার্ষিক বরাতে এমটা কত হয়ে যাবে বছরে 2 বার, বছরে 2 বার, তাহলে 2 এমটা হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যাটা হচ্ছে 2 বার হবে চক্রবৃদ্ধি। এফবি সমান কত, তাহলে আমরা এখানে কোশ্চেন যদি দেখো পিবি দেওয়া আছে কত 10 লক্ষ ইনটু 1 প্লাস আই, আই হচ্ছে 1.2, চক্রবৃদ্ধি এম হচ্ছে 12, 6 গুণন 2, 10 লক্ষ। আমরা যদি এটা কি করি দেখো 0.12 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 1 যোগ 0.6, পাওয়ার হবে 6 দুগুণে 12। 10 লক্ষ গুণন 1.06 কে যদি পাওয়ার 12 করি তাহলে কি হবে দেখো 10 লক্ষ গুণন, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, দেখো 1.06 পাওয়ার 12, তাহলে কত আসবে 2.0122, 2.0122, তাহলে এটাকে আমরা 10 লক্ষ দিয়ে গুণ করে দিব। 10 লক্ষ গুণন 2.0122, এটা কত আসছে 20,12,200, 20,12,200, 20,12,200 টাকা। তাহলে এক্ষেত্রে 12% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে মোস্তাউদ্দিন সাহেব যদি তার বন্ধু রাজুর পরামর্শে রূপালী ব্যাংকে জমা রাখেন তাহলে পাবেন কত 20,12,200 টাকা। আর উনি যদি 12.5% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 6 বছরের জন্য পূবালী ব্যাংকে জমা রাখেন পাবেন কত 20,27,300 টাকা। তাহলে এক্ষেত্রে কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক বলে তোমরা মনে করতেছো? যেহেতু এখানে 20,12,000 পাবো ভবিষ্যতে আর এখানে 20,27,000 পাবো, তো এক্ষেত্রে 20,27,000 15,100 টাকা বেশি পাবো। আমরা যদি বিয়োগ করে দেখি 15,100 টাকা বেশি, অর্থাৎ যেটা থেকে বেশি পাবো সেটাই কি, যেটাতে জমা রাখলে ভবিষ্যতে আমি বেশি পাবো টাকা সেটাই লাভজনক বলে মনে করবো আমরা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মোস্তাউদ্দিন সাহেবের পূবালী ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।